ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে এইচএস 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের কেমিস্ট্রির থার্ড সেট অর্থাৎ এসসি 38 আমরা সলভ করব। পেজ নাম্বার 38 বের করো। এসসি 38 3 নম্বর সেটের 1 নম্বর কোশ্চেন, যে ক্রিস্টাল সিস্টেমের এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, সেটি হলো এ নাম্বারে বলেছে টেট্রাগোনাল, বিতে বলেছে অর্থোরম্বিক, সিতে বলেছে মনোক্লিনিক, ডিতে বলেছে ট্রাইক্লিনিক। তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে বলো তো? ডি নাম্বার অপশন অর্থাৎ ট্রাইক্লিনিক। আচ্ছা, ট্রাইক্লিনিক ক্রিস্টাল সিস্টেমে কোনো ধরনের সমমিতি থাকে না এবং কোনো দুটি অক্ষ বা কোণই পরস্পর সমান হয় না, সেজন্য এক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে বাহু বলতে এ বি সি, তাই তো? তাহলে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর এক্ষেত্রে কোণের মানও যেটা রয়েছে সেটাও কিন্তু কারোর সাথে ইকুয়াল হবে না, অর্থাৎ আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর কি হলো আমাদের? ডি নাম্বার অপশন অর্থাৎ ট্রাইক্লিনিক। ওকে, 2 নম্বর কোশ্চেন, 4টি মৌল এ বি সি ডি এর প্রমাণ তড়িৎদ্বার বিভব যথাক্রমে -3.05 ভোল্ট, -1.66 ভোল্ট, -0.40 ভোল্ট এবং কত রয়েছে 0.80 ভোল্ট। তাহলে কোনটি তীব্রতম বিজারক হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। এতে বলেছে এ, বিতে বলেছে বি, সিতে বলেছে সি, ডিতে বলেছে ডি। তো দেখো আমরা কি জানি যে যার তড়িৎদ্বার বিভবের মান সবচেয়ে বেশি ধনাত্মক অর্থাৎ পজিটিভ হবে সেটি সবচেয়ে শক্তিশালী বিজারক হবে। তো এক্ষেত্রে লক্ষ্য করো ডি নাম্বার অপশনে প্লাস 0.80 ভোল্ট রয়েছে, অর্থাৎ ডি এর ক্ষেত্রে কিন্তু কত রয়েছে? প্লাস 0.80 ভোল্ট, অর্থাৎ সব থেকে বেশি পজিটিভ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ডি নাম্বার অপশন রাইট। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? হিমোগ্লোবিন রক্তস্থলের তঞ্চনের জন্য কোনটি সবচেয়ে কার্যকরী? এতে বলেছে কেসিএল, বিতে বলেছে N2SO4, সিতে বলেছে K4FeN হোল 6, ডিতে বলেছে CA3PO4 হোল টুয়াইস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি আমাদের? ডি নাম্বার অপশন অর্থাৎ CA3PO4 হোল টুয়াইস। দেখো ক্যালসিয়াম ফসফেট হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা আমরা জানি। নেক্সট কোশ্চেন 4 নাম্বার, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটিতে বন্ধন বর্তমান? আচ্ছা, বন্ডকে আমরা কি বলি? পারক্ষ বন্ধন, তাই তো? দেখো এক্ষেত্রে এ নাম্বার অপশনে বলেছে H2SO3, বিতে বলেছে H2S2O3, সিতে বলেছে H2SO4, ডিতে বলেছে H2S2O8। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন রাইট, অর্থাৎ H2S2O8। দেখো কি বলছে? থায়োসালফাইড আয়নে কি থেকে বন্ধন রয়েছে। নেক্সট প্রশ্ন 5 নম্বরে কি বলেছে? যে হোমস সিগন্যালে ব্যবহৃত হয়, এতে বলেছে CaC2 না P4, বিতে কি বলেছে? যে CA3P2 CaC2, সিতে বলেছে CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, আর কি বলেছে? CA3P2, আর ডিতে কি বলেছে? CA3PO4 হোল টুয়াইস CaC2। তাহলে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বি নাম্বার অপশন অর্থাৎ CA3P2 CaC2। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ক্যালসিয়াম ফসফেট আর কি রয়েছে? ক্যালসিয়াম কার্বাইড, এগুলো হচ্ছে হোমস সিগন্যালে ব্যবহৃত হয়। এবার দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে? যে প্রদত্ত আয়নগুলির কোনটিতে সর্বোচ্চ পরাচুম্বকীয় ধর্ম দেখা যায়? এ নাম্বার অপশনে কি বলেছে? CrH2O হোল 6 3+, বিতে বলেছে FeH2O হোল 6 2+, সিতে বলেছে CuH2O হোল 6 2+, আর ডিতে বলেছে ZnH2O হোল 6 2+। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হবে আমাদের বি নাম্বার অপশন অর্থাৎ FeH2O হোল 6 2+। কি হবে এক্ষেত্রে? দেখো আয়নে অযুগ্ম ইলেকট্রন যত বেশি থাকবে তার তত বেশি পরাচুম্বকীয় ধর্ম থাকবে বা সেটা তত বেশি প্যারাম্যাগনেটিক হবে, এটা আমরা জানি, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট। এবার দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে? ইথারের পাতনের সময় বিস্ফোরণের সম্ভাবনা থাকে কোনটির উপস্থিতির জন্য? এতে বলেছে অক্সাইড, বিতে বলেছে ইথার পারঅক্সাইড, সিতে বলেছে অ্যানিসল, ডিতে বলেছে ক্রেসল। তাহলে দেখো এক্ষেত্রে সাথে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন অর্থাৎ ইথার পারঅক্সাইড। ঠিক আছে, তাহলে কি? এবার দেখো ইথার পারঅক্সাইড কি একটা অস্থির আর হচ্ছে বিস্ফোরক, তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন। এবার 8 নম্বরে দেখো কি বলেছে? যে CH3COOHG প্লাস Br2 এর থেকে আমরা কি দিচ্ছি? CS2 অর্থাৎ কার্বন সালফাইড ডাইসালফাইড, তাই তো? এই বিক্রিয়ায় উৎপন্ন মুখ্য পদার্থটি কি হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। এ নম্বরে বলেছে CH3Br, বিতে বলেছে CH3COBr, সিতে বলেছে CH3COOH, ডিতে বলেছে কোনোটিই নয়। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে এ নাম্বার অপশন অর্থাৎ CH3Br। এটাই কিন্তু মুখ্য প্রোডাক্ট বলতে পারো।
এই যে বিক্রিয়াটা দিয়েছে না, এই বিক্রিয়াটা কি বলো তো, এটা হচ্ছে একটা হ্যালোজেন এক্সচেঞ্জ বিক্রিয়া। তুমি যদি লক্ষ্য করো দেখবে এক্ষেত্রে দেখো CH3COOH রয়েছে, তাই তো? এই জায়গাটার ক্ষেত্রে জাস্ট চেঞ্জ আসছে, কি আসছে, যে এখানে মুখ্য প্রোডাক্ট যেটা উৎপন্ন হচ্ছে CH3, জাস্ট যে বিআরটা রয়েছে, বিআরটা এখানে অ্যাড হয়ে গেছে, COAGটা সরে গেছে, তাই না? এবার দেখো নেক্সট কোশ্চেন 9 নাম্বার, CH3 বন্ড C ডাবল বন্ড, নিচে ডাবল বন্ড ও পার্শ্বে বন্ড C2H5, অ্যারো 1 নম্বরে কি দিচ্ছি HCN/H+, আর 2 নম্বরে আদ্র বিশ্লেষণ। এবার এক্ষেত্রে X, এটা হচ্ছে আলোক সক্রিয়, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের X কে শনাক্ত করতে হবে। তো এই নাম্বারে দেখো কি বলেছে, CH3COH, তারপর CN/C2H5, বিতে বলেছে CH3COCN, সিতে বলেছে CH3COH COOH C2H5, ডিতে বলেছে কি CH3COH, তারপর CH3C2H5। তো দেখো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে আমাদের সি নাম্বার অপশন, অর্থাৎ কি বলেছে যে CH3COH COOH C2H5। তার মানে আমাদের যে সি নাম্বার অপশন রয়েছে সেটা হচ্ছে রাইট অপশন। ওকে, এবার দেখো এটি একটা কি সায়ানোহাইড্রিন গঠন এবং তারপর এটি কি হাইড্রোলাইসিসের বিক্রিয়া। এবার নেক্সট কোশ্চেন 10 নম্বরে কি বলেছে দেখো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির ডায়োজোটাইজেশন ঘটে না। এখানে এ নাম্বার অপশনে বলেছে C6H5NH2, বিতে বলেছে C6H5CH2NH2, সিতে বলেছে CH3 বন্ড C6H4 বন্ড NH2, ডিতে বলেছে NO2 বন্ড C6H4 বন্ড NH2। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের ডি নাম্বার অপশন, অর্থাৎ NO2 বন্ড C6H4 বন্ড NH2। দেখো আমরা কি জানি যে নাইট্রো গ্রুপ ইলেকট্রন আকর্ষণ হওয়ার জন্য এটা কিন্তু ডায়োজোটাইজেশনকে বাধা দেয়, তার মানে ডায়োজোটাইজেশন হতে দেয় না, তার জন্য এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট। নেক্সট কোশ্চেন 11 নাম্বার, কোনটি মনোস্যাকারাইড? এতে বলেছে সুক্রোজ, বিতে বলেছে মল্টোজ, সিতে কি বলেছে ফ্রুক্টোজ, ডিতে বলেছে স্টার্চ। তাহলে এখানে সঠিক উত্তর হবে ফ্রুক্টোজ, অর্থাৎ সি নাম্বার অপশন আমাদের এক্ষেত্রে রাইট। ওকে, এবার দেখো ফ্রুক্টোজ যেটা বলেছে, ফ্রুক্টোজ একটা কি সরল শর্করা বা এটাকে তুমি বলতে পারো মনোস্যাকারাইড। এবার নেক্সট কোশ্চেন, পলিস্টারেট পলিমারের উদাহরণ হলো টেরিলিন না নাইলন না হচ্ছে রাবার না ব্যাকেলাইট। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে টেরিলিন। টেরিলিন একটি পলিয়েস্টার পলিমার, তাহলে সঠিক উত্তর কি হচ্ছে এ নাম্বার অপশন রাইট, টেরিলিন। নেক্সট প্রশ্ন কি বলেছে 13 নাম্বার, কোনটির মিষ্টি গুণ সব থেকে বেশি? স্যাকারিনের, সুক্রালোজের না হচ্ছে অ্যাসপার্টামের না হচ্ছে সাইক্লামেটের। তো এটা তোমরা সবাই জানো, এটা অবশ্যই আমাদের কি হবে যে সুক্রালোজ, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে যে হৃদরোগের চিকিৎসায় ব্যবহার হয় নিচের কোনটি? প্যারাসিটামল না নোভেলজিন না অ্যাসপিরিন না ক্রেসল। এটাও তোমাদের জানা কোশ্চেন খুবই। এটা কি? এটা হবে অবশ্যই অ্যাসপিরিন। অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং হৃদরোগের চিকিৎসা ব্যবহৃত হয়, তাহলে এটা কি সঠিক উত্তর অ্যাসপিরিন। এগুলো কিন্তু দেখো লাস্টে যে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেনগুলো রয়েছে না, এগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, যেমন এই যে প্যারাসিটামল অ্যাসপিরিন যেটা, এটার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখে রাখবে। ওকে, নেক্সট আমরা 2 এর কোশ্চেনগুলি সলভ করব। 2 এর 1 নম্বরে কি বলেছে, লবণ সেতুর কাজ কি? আচ্ছা, লবণ সেতুর কাজ কি? আচ্ছা, প্রথমত জেনে নিই লবণ সেতু কি। ঠিক আছে, একটা গ্যালভানীয় কোষ, ঠিক আছে, দুটি অর্ধকোষকে পৃথক করে রাখে। লবণ সেতু এই দুটি অর্ধকোষের মধ্যে আয়নিক যোগাযোগ স্থাপন করে, আর এর ফলে কি হয়, ইলেকট্রন প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে এবং কোষটি যেটা রয়েছে তার কাজ করতে পারে। লবণ সেতু আয়নিক পরিবাহী দ্রবণ যেমন কি হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে NH4NO3 দিয়ে পূর্ণ একটি ইউ আকৃতির নল। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে কোনো পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর ফ্যারাডের মধ্যে সম্পর্কটি আমাদের নির্বাচন করতে হবে। তো দেখো কোনো পদার্থের এক মোলকে উপস্থিত হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, সেটার ভরের সমানই ভরকে আমরা পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক বলি। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? কোনো পদার্থের 1 মোল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার সময় যে পরিমাণ পদার্থ জারিত বা বিজারিত হয় তাকে আমরা ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলবো। আর ফ্যারাড কি? ফ্যারাড হচ্ছে 1 মোল ইলেকট্রনের আধানকে আমরা ফ্যারাড বলি। এবার যদি আমরা সম্পর্ক নির্বাচন করি তাহলে কি হবে, 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাড কোনো ইলেকট্রোলাইটের 1 তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জারিত বা বিজারিত করতে পারে। এবার নেক্সট কোশ্চেন 2 নম্বরে দেখো কি বলেছে, উষ্ণতা বাড়লে ভৌত অধিশোষণের হার কমে কেন? আচ্ছা, উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে ভৌত অধিশোষণের হার কমে কেন সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো ভৌত অধিশোষণ একটা কি এক্সোথার্মিক প্রক্রিয়া। এবার লাসাতেলিয়ারের নীতি অনুসারে আমরা কি জানি, যখন কোনো তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন তাপমাত্রা কমাতে এমন দিকে বিক্রিয়াটি সরে আসে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে ভৌত অধিশোষণের হার কি হয়, কমে যায়।
নেক্সট অথবাতে কি বলেছে, সল আর জেলের প্রধান পার্থক্য কি সেটা আমাদের লিখতে হবে। তো দেখো সল কি, সল হলো একটি কোলওয়েট যার পরিচ্ছিন্ন দশা একটি তরল এবং পরিবর্তন দশা একটি কঠিন পদার্থ। তো সল সাধারণত তরলের মতোই আচরণ করে। জেল কি, এটি একটি কোলওয়েট যার পরিচ্ছন্ন দশা একটি কঠিন পদার্থ এবং পরিবর্তন দশা একটি তরল। তো জেল সাধারণত কঠিনের মতোই আচরণ করে। এবার দেখো 3 নম্বরে কি বলেছে, একটি সন্ধিগত মৌলের X+3 জারণ স্তরের ইলেকট্রন বিন্যাস অর্গান 3d5। তাহলে মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। এবার দেখো অর্গান 3d1, তাই তো 3d5 রয়েছে, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন থেকে বোঝা যায় মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 18, তাই তো। আর্গন 3d5 ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যাচ্ছে যে মৌলটির পরমাণুর যে ক্রমিক সংখ্যা সেটা কত, 18, অর্থাৎ এটা আর্গন পরমাণুর ক্রমিক সংখ্যা। প্লাস কি হবে, এক্ষেত্রে 5টি অর্থাৎ 3d উপস্তরে দেখো 5টি ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা যদি প্লাস করি অর্থাৎ 18 + 5 করি তাহলে 23। এবার দেখো +3 জারণ অবস্থায় মৌলটি 3টি ইলেকট্রন ত্যাগ করছে, তাই নিরপেক্ষ পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত হবে, আমরা কত পেলাম, প্রথমত 23 পেলাম, 23 + 3, তাহলে এক্ষেত্রে কত হবে, 26। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে 4 নাম্বার, অ্যান্টি অক্সিডেন্ট বলতে কি বোঝো, উদাহরণ দাও। অ্যান্টি অক্সিডেন্ট হলো এমন কিছু পদার্থ যা শরীরের কোষকে কি করে, মুক্ত জার্ডিকেলের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। আর মুক্ত জার্ডিকেল হলো অস্থির পরমাণু বা পরমাণু দল যা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হতে চায়। এই প্রক্রিয়ায় তারা কি করে, কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর অ্যান্টিঅক্সিডেন্ট এই মুক্ত জার্ডিকেলগুলিকে কি করে, নিষ্ক্রিয় করে এবং কোষকে রক্ষা করে। যেমন উদাহরণ হিসেবে ভিটামিন সি, ভিটামিন ই, তারপর বিটা ক্যারোটিন এগুলি থাকতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের মধ্যে ফল, শাকসবজি, বাদাম, বীজ, চা, কফি পড়ে। শাকসবজির মধ্যে কি কি পড়তে পারে, পালং শাক, ব্রকলি, তারপর হচ্ছে কি গাজর। আর ফলের মধ্যে আম, কমলা, স্ট্রবেরি এই সমস্ত ফলগুলি পড়ে। এরপর আমরা 3-এর কোশ্চেনগুলি সলভ করব। দেখো 3-এর এতে কি বলেছে, কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা ও উক্ত গ্যাসের চাপ সম্পর্কিত হেনরির সূত্রটি লিখো আর হেনরি ধ্রুবকের বৈশিষ্ট্যগুলি লিখো। হেনরির সূত্র কি, স্থির তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রাটা ফিক্সড রেখে বা স্থির রেখে কোনো নির্দিষ্ট তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা গ্যাসটির আংশিক চাপের সাথে সমানুপাতিক হয়। এবার গাণিতিকভাবে যদি আমরা এটাকে লিখি তাহলে P = K⁻H ইন্টু এক্স হবে, যেখানে পি হচ্ছে কি গ্যাসের আংশিক চাপ আর K⁻H হচ্ছে হেনরি ধ্রুবক, এক্স হচ্ছে কি দ্রবণে গ্যাসের মোল ভগ্নাংশ। এবার দেখো বলেছে কোশ্চেনে হেনরি ধ্রুবকের বৈশিষ্ট্যগুলি লিখতে। তো হেনরি ধ্রুবক কোনো নির্দিষ্ট গ্যাস দ্রাবক জোড় এবং তাপমাত্রার জন্য একটি ধ্রুবক, আর এর মান গ্যাস ও দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। এবার নেক্সট কোশ্চেনে কি বলেছে, অথবাতে 250 গ্রাম জলে 54 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্ক কত হবে। দেখো জলের KF এর মান 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স দিয়ে দিয়েছে। গ্লুকোজের মোল সংখ্যা হবে 54 গ্রাম বাই 180 গ্রাম পার মোল। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে 0.3 মোল আসে। এবার মোলারিটি সমান কি হয় আমরা জানি, মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর। তাহলে দেখো মোল সংখ্যা আমরা কত পেলাম, 0.3 মোল ডিভাইডেড বাই দ্রাবকের ভর কত, 0.25 কেজি। তাহলে এক্ষেত্রে দেখো ক্যালকুলেশন করে আসলো আমাদের 1.24 মোল পার কেজি। এবার আমরা ফর্মুলা কি জানি যে ডেল্টা TF = KF × M হয়। তো এক্ষেত্রে KF এর মান কোশ্চেনে তোমাদের দিয়ে দিয়েছিল কত, 1.86 হচ্ছে কেলভিন কেজি পার মোল ইন্টু এম এর মান কত, 1.2 মোল পার কেজি। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে আসলো 2.232 কেলভিন। তাহলে জলের হিমাঙ্ক যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় সেজন্য আমরা দ্রবণের হিমাঙ্ক বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস কত হবে, যে ডেল্টা TF এর মান, তাহলে 2.232 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইকুয়ালস টু কত আসলো, -2.323 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বি নম্বর কোশ্চেন কি বলেছে, পেপটাইজেশন কাকে বলে, উদাহরণ দাও। পেপটাইজেশন হচ্ছে কোনো অধিশোষিত আয়ন দ্বারা একটি অদক্ষেপকে কোলওয়েডে পরিণত করার প্রক্রিয়াকে আমরা পেপটাইজেশন বলি। এবার উদাহরণ যদি বলো তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপে কি উৎপন্ন হয়, ফেরিক ক্লোরাইড দ্রবণ দিয়ে ধুয়ে আমরা পেপটাইজ করা যেতে পারে। এবার নেক্সট কোশ্চেন, অথবাতে কি বলেছে যে একটি ক্যাটায়নিক ও একটি অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগের নাম লেখো। তো একটি ক্যাটায়নিক যদি লিখি তাহলে হবে সিটিল ট্রাইমিথিল অ্যামোনিয়াম ব্রোমাইড, আর অ্যানায়নিকের ক্ষেত্রে হবে সোডিয়াম লরেল সালফেট। ওকে, নেক্সট সি নাম্বার কোশ্চেন, XeO3 অণুর Xe এর সংকরায়ন অবস্থা ও গঠন কীরূপ হবে সেটা আমাদের লিখতে হবে। দেখো এক্ষেত্রে XeO3 অণুতে Xe এর মধ্যে sp3 সংকরায়ন ঘটে, সেজন্য এটি হবে
পিরামিডাল আকৃতির। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, অথবাতে PCl5-এ 5টি পি বন্ড সিএল বন্ধন সমতুল্য নয় ড্যাশ ব্যাখ্যা করো। আচ্ছা, PCl5 অণুতে একটা ত্রিপিরামিডাল বিকারক এবং একটি ত্রিভুজাকার দ্বিপিরামিডাল বিকারক থাকে। ত্রিপিরামিডাল বিকারকের পি বন্ড সিএল বন্ধনগুলি ত্রিভুজাকার দ্বিপিরামিডাল বিকারকের যে পি বন্ড সিএল আছে সেটার তুলনায় দীর্ঘতর এবং দুর্বল। এটার রিজন হচ্ছে যে ত্রিভুজাকার দ্বিপিরামিডাল বিকারকের দুটি অক্ষীয় পি বন্ড সিএল বন্ধন জোড়া ইলেকট্রন প্রতি আকর্ষণের কারণেই দুর্বল আর দীর্ঘ হয়ে যায়। এবার নেক্সট কোশ্চেন ডি নাম্বারে দেখো কি বলেছে, FeCN6 এবং FeH2O6 লঘু দ্রবণের পৃথক বর্ণ সৃষ্টি করে কেন? এবার এই দুটি জটিল আয়নে লোহার জারণ অবস্থা একই হলেও তাদের যে বর্ণ সেটা ভিন্ন হওয়ার কারণ হলো লিগ্যান্ডের প্রকৃতি। CN যে লিগ্যান্ডটি রয়েছে সেটা শক্তিশালী লিগ্যান্ড এবং H2O যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। ফলে ডি কক্ষপথের বিভাজন শক্তিও কি হবে, আলাদা আলাদা হবে। এই বিভাজনের ফলে ইলেকট্রনের স্থানান্তরের সময় ভিন্ন শক্তির ফোটন শোষিত হয় এবং ফলে ভিন্ন বর্ণও দেখা যায়। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, ই নাম্বার, একটি স্বপলিমার আর একটি সহ পলিমারের উদাহরণ দাও। তো দেখো, একটি স্বপলিমার অর্থাৎ একই একক মনোমার থেকে গঠিত পলিমারকে আমরা স্বপলিমার বলি। দেখো এক্ষেত্রে কিন্তু দন্তের সয় ব রয়েছে। এই স্বপলিমার মানে হচ্ছে একই মনোমার দিয়ে গঠিত। উদাহরণ কি হবে, উদাহরণ হবে পলিথিন। আর সহপলিমার যেটা রয়েছে সেটা হবে দুই বা ততোধিক ভিন্ন ধরনের মনোমার থেকে গঠিত পলিমারকে আমরা বলি সহপলিমার। উদাহরণ হবে নাইলন 6,6। কেমিস্ট্রির পরের সেটগুলি নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর ম্যাথামেটিক্স, বায়োলজি সমস্ত সাবজেক্টের এবিটিএস সলিউশন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও।